শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিরসোব্বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুদূর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনের প্রত্যাশায় আসলে আমরা এই আসনে এসে বসি এবং আপনাদের সামনে নতুন অতিথির পরিচয় করিয়ে দিই। আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু তার আগে চলে যাচ্ছি জেরিনের কাছে। শুভ সকাল জেরিন। মাসুক শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, ভালো লাগছে তোমাকে দেখে। এবং তোমাকে দেখেও ভালো লাগছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আসলে নতুন নতুন বিষয়গুলো বা শিল্পকর্মের বিভিন্ন ধারাগুলো মানুষকে নতুনের দিকে বা সমৃদ্ধির দিকে ধাবিত করে। একটা চিত্রশিল্পের কথা যদি বলি, চিত্রশিল্প কিন্তু মানুষকে আসলে দৃষ্টিভঙ্গি কি বলবো যে বিকশিত করে। আজকে যিনি অতিথি আছেন তিনিও চিত্রশিল্প নিয়ে কাজ করছেন এবং একদমই অন্য একটা ধারাতে। একদমই তাই। চলো দর্শককে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি রিক্সা চিত্রশিল্পী এস এ মালেক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে, এবং আরও ভালো লাগছে এটা জেনে যে আপনি একদমই ভিন্ন ধরনের একটা চিত্রশিল্পকে আমাদের সামনে আজকে তুলে ধরবেন আপনার জায়গা থেকে। পুরো সময় জুড়ে আপনাকেই তো জানবো আমরা, কিন্তু শৈশব থেকে যদি শুরু করি কেমন হয়? জি, খুব ভালো। কোথায় ছিল শৈশব? ছোটবেলায় আমার শৈশবটা ছিল নারায়ণগঞ্জের ১ নং মাধবপাশের গ্রামে। আচ্ছা আচ্ছা। সেই গ্রামের থেকেই আমি ছোটবেলা আমাদের যে পার্শ্ববর্তী আলীনগর যে আমার স্কুলটা, সেই স্কুলে আসা যাওয়া করতাম বন্ধু বান্ধবের সাথে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন বাবা বলল যে আমাদের পুরো ফ্যামিলিটাই নাকি ঢাকাতে নিয়ে আসবে। আচ্ছা। তখন মা রাজি হয়ে গেল, ঠিক আছে, আমরা তো গ্রামে সবসময়ই থাকি, তো ঠিক আছে আমরা ঢাকায় চলে যাই। ক্লাস 4-এর সেই মালিকের সেই সময় যখন শুনলেন যে গ্রামীণ এত সুন্দর পরিবেশ ছেড়ে ঢাকাতে যেতে হচ্ছে, ইট কাঠের শহর সেই সময় বলা হতো, এখনো বলা হয়, তো তখন মনের উপর কোনো প্রভাব পড়েছিল? আসলে না, তখন ছোটবেলায় ঢাকা শহর দেখিনি তো সবার, হ্যাঁ, সবার মামা চাচা, হ্যাঁ, এরা তো সবাই বাবার স্টুডিওতে কাজ করতো। আম্মুও বলতো যে ঠিক আছে আমরা শহরে দেখি, সবসময় তো গ্রামেই কাটালাম, এবার একটু দেখি শহরের গিয়ে শহরের পরিবেশটা এরকম। তাই আম্মুর সাথে সবার সাথে আমিও চলে আসার একটা বায়না ধরি, চলে আসলাম। আচ্ছা আচ্ছা। শহরে আসার পর কি হলো? শহরে আসার পরে বাবা আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা। তো বড় ভাই তো বাবার স্টুডিওতে আগে থেকেই ছিল, তো আমি, আমার ছোট ভাই আরো 2 বোন আমাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিল। তো ভর্তি করার পাশাপাশি বাবার স্টুডিওটা খুব কাছাকাছিই ছিল, ঢাকার নারিন্দা পুলিশ ফাঁড়ির সামনে। আচ্ছা। তো আমার স্কুলের খুব পাশে। তো স্কুলে আসা যাওয়ার সময় যখনই সময় পেতাম বাবার স্টুডিওতে আমি যেতাম, যে দেখতাম যে বাবার স্টুডিওতে আমার বড় ভাই কাজ করছে, নাসির রহিম, মামা শফি, তারপরে আমার বাবার শিষ্যরা অনেকেই কাজ করতে। এই কাজগুলো আমার খুব ভালো লাগতো, খুব কালারফুল, তো রিক্সা পেন্টিংটা খুব কালারফুল হয়। তো এই পেন্টিংগুলো দেখতে দেখতে আমার খুব একটু ভালো লেগে যায়। হ্যাঁ, তখন থেকে আমার মনে গেঁথে যায়। তখন থেকে আমি ঠিক করলাম যে আমি বাবার মতো একজন আর্টিস্ট হতে চাই, ভাইয়ার মতো আর্টিস্ট হতে চাই। হ্যাঁ, অনেক কালারফুল। আসলে রিক্সা পেইন্টিংটা এত সুন্দর কালারফুল, এখনো পর্যন্ত করে যাচ্ছি আমরা। একদমই তাই। এটা কি শুধুমাত্র ভাইয়াকে দেখে বা বাবাকে দেখেই, নাকি বাবার মুখে অনেক সময় দাদার গল্প শুনেছিলেন, সেই গল্প থেকেও? হ্যাঁ, আমার দাদা তো একজন খুব ভালো বিখ্যাত একজন আর্টিস্ট ছিলেন, সেটা স্বাধীনতার আগের গল্পে, আমি একটু সেখানে যাব। জি। আমার বাবার মুখে শোনা, আমি কিন্তু দাদাকে দেখি নাই। যখন পাকিস্তান পিরিয়ডে এবং ইয়েতে আমার দাদা বাড়ি ছিল আপনার সৈয়দপুর, রংপুরে। আচ্ছা। তো সেখানে তখনকার সময়ে দাদা ছিল, মেট্রিক পাস ছিল, খুব শিক্ষিত ছিল, গুরুত্বপূর্ণ ছিল। তো ওই সময় তখন ইন্ডিয়ায় আমার দাদাকে করে ইন্ডিয়ান সরকার, আমার দাদা আবার রেলওয়ের একজন ভালো ইঞ্জিনিয়ার ছিল, তো ওখানে ইন্ডিয়ান সরকার ওনাকে ডাকে, তো ওই রেলওয়ের পারপাসে উনি ওইখানে যায়।
তো ওইখানে বেশ কিছুদিন কাজ করার পরে তা আমার দাদার আবার আর্টিস্ট ভালো কিছু বন্ধু ছিল, ওই বন্ধুদের সাথে আবার বেশ কিছুদিন ওই রেলওয়ের কাজ করে আবার উনি আবার এই পেন্টিং লাইনে ডাইভার্ট হন। তো তখন থেকে উনি এই পেন্টিংয়ের কাজ করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতেন। আমি উদাহরণস্বরূপ কিছু বলতে চাই যে দাদার কাজের ধরনটা ছিল বাবার মুখে শোনা, যে উনি জমিদার বাড়ির যেই অঙ্কনগুলা ছিল আপনার কাঠের আসবাবপত্র, পণ্য এবং দরজা, জানালা এবং দেয়াল, এই ধরনের কাজগুলা করতো। এবং বিবাহের জন্য যেই আপনার আগে তো ট্রাং ছিল, আপনারা জানেন ট্রাং ছাড়া বিবাহই হইতো না। তো এই ট্রাঙ্কের উপরে উনি খুব ভালো কাজ করতেন এবং হারিকেন, মাটির পটচিত্র, বিভিন্ন পাত্রের উপরে উনি কাজ করতেন। এবং সেই ধারাটা আসলে আপনার বাবা আপনি ধরে রেখেছেন, কিন্তু সেটা শুধু ধরেই রাখেননি, সেই জিনিসটাকে দেশের বাহিরেও পৌঁছে দিয়েছেন। সেই সম্পর্কিত কিছু তথ্য আছে, আমি একটু জানাতে চাই। রিক্সা পেইন্টিং চিত্রশিল্পের অনন্য সাধারণ একটি ধারা, যা স্বতন্ত্র পরিচিতি এবং মর্যাদা লাভ করেছে। একাডেমিক চর্চার বাইরে শুধুমাত্র দেখে দেখে শিখেছে এমন একদল শিল্পী দক্ষ হাতে রিক্সা পেইন্টিং করছেন এখনো। এস এ মালিক তাদেরই একজন। এস এ মালিক বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস থেকে 5 বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেছেন। 1986 সালে তিনি ইটালিয়ান অ্যাম্বাসেডরের কিছু কাজ করে তাদের নজরে পড়েন। তার থেকে তিনি ক্রিসমাস বাজার এবং ক্রাফট ফেয়ার, ব্রিটিশ হাই কমিশন, অস্ট্রেলিয়ান হাই কমিশন ক্লাব, আমেরিকান এম্বাসি, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, আমেরিকান ক্লাব এবং বিভিন্ন উৎসবগুলোতে নিয়মিত চিত্রকর্মের কাজ করেছেন। 1999 সালে আলিয়স ফ্রান্সেস তো ঢাকাতে ফ্রান্স লেইসনের উদ্যোগে রিক্সা এবং বেবি ট্যাক্সি পেইন্টিংস অব বাংলাদেশে অংশগ্রহণ করেন। 2000 সালে 50 বছর ফেডারেল রিপাবলিক অব জার্মানি ঢাকাতে বাংলাদেশের রিক্সা চিত্রকলা ক্যালেন্ডারের জন্য 45 জন শিল্পী চিত্রকর্ম থেকে 13টি চিত্রকর্ম বাছাই করেন। সেখানে এস এ মালিকের মার্সিডিজ গাড়ি এবং লুফথানসা প্লেন নিয়ে আঁকা 2টি চিত্রকর্ম নির্বাচিত হয়। 2008 সালে অস্ট্রেলিয়ান হাই কমিশন ক্লাবে তার 200টি চিত্রকর্ম নিয়ে তার একক রিক্সা চিত্রকর্ম প্রদর্শিত হয়। এরপর 2014 সালে একটি স্পেশাল গ্রুপ আর্ট এক্সিবিশন দেশজ স্পন্দন 2-তে 12 জন শিল্পীর 60টি চিত্রকর্মের মধ্যে বাংলার মৎস্যকন্যা শিরোনামে একটি ছবি স্থান পায়। এছাড়াও দর্পণ আর্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2014 ও 2017 সালে অ্যামেচার আর্ট কনভেনশনে বিশেষ সম্মাননা লাভ করেন তিনি। চলুন দর্শক, আবারও শুনি অতিথির গল্প। একটা বংশ পরম্পরা হয়তোবা আপনাদের হয়ে গিয়েছে, দাদার থেকে বাবা, বাবার থেকে আপনি, হয়তোবা আপনার সন্তানরাও সেটা করছে বা করবে। সেই গল্পটা তো শুনবো। দাদার গল্প শুনছিলাম, আবার একটু ফিরে যাই। তো দাদা এখানে কাজ করতেন, ইন্ডিয়াতেও কাজ করতেন এবং পাকিস্তানেও কাজ করতেন। ওখানে লরির কাজটা বেশি হতো। আবার পরবর্তী মানে যেখানেই উনি কাজের একটা সন্ধান পেতেন বা অফার পেতেন সেখানে চলে যেতেন। তো এইখানে বাংলাদেশে যখন আমি বাংলাদেশে, তখন তার বাংলাদেশ হয় নাই যেহেতু অনেক আগের কথা, তখন আমাদের এইখানে কাজগুলো হইতো। যেমন মরিটিন নামের কিছু গাড়ি ছিল, ব্যাডফোর্ড, তারপরে এখানেও ট্রাক ছিল, তারপরে আপনার সদরঘাট থেকে আমাদের গুলিস্তানে ঘোড়ার গাড়ি চলাফেরা করতো। এবং মরিটিনটা চলতো নারায়ণগঞ্জ টু ড্যামরা এবং যাত্রাবাড়ি, ভিক্টোরিয়া পার্ক, এই সাইডে এগুলো চলতো। তো এইগুলাতে আপনার ওই ধরনের কিছু কিছু কাজ এগুলাতে হইতো, উনি কাজগুলি করতেন। তো পরবর্তীতে আবার ইয়েতে রিক্সা চলে আসলো, রিক্সা, তারপরে ইটালিয়ান 3 হুইলার যে গাড়ি আপনার কি বলে এটা, ভেসপা, সর্বপ্রথম ভেসপা ছিল, তারপরে ভেসপা কার আসলো, API 15 আসলো, তারপরে ভেসপা সুপার আসলো। ভেসপা সুপারের পরে আমাদের এই ইন্ডিয়ান বাজাজ 2 স্ট্রোক গাড়িগুলো আসলো, এগুলো 3 হুইলার। এগুলোর মধ্যে আপনার এই আস্তে আস্তে এই কাজগুলো ডাইভার্ট হইলো। এই ডাইভার্ট হতে হতে দেখা গেছে যে এক পর্যায়ে আমার বাবা এই কাজের মধ্যে জড়িয়ে গেলেন। একটু জানতে চাইবো যে আপনার দাদা যখন কাজ করতেন তিনিও হয়তোবা কোনো প্রাতিষ্ঠানিকভাবে আর্টের উপরে বা চিত্রকর্মের উপরে কোনো শিক্ষা হয়তোবা নেননি? আসলে তখনকার যুগে আমি এটা জানি না, বাবা, আমি জিজ্ঞেস করেছিলাম, তো বাবা বলছে যে তখনকার সময়ে তো শিক্ষা এরকম খুব একটা প্রতিষ্ঠান ছিল না আমাদের এশিয়া মহাদেশে। তো ওনারা যে ওস্তাদ এবং শিষ্য গুরুর মাঝে যে একটা ছিল, বন্ধন ছিল,
সেই ওস্তাদ শিষ্যের মতোই ওনারা কাজ শিখেছে। এই ধারাবাহিকতাই আমার দাদা দীর্ঘ বহুদিন বন্ধু বান্ধবের সাথেই কাজ করছে। উনি ফিল্মেরও কাজ করতেন, ভারতের যে ফিল্মগুলো হইতো ফিল্মেরও কাজ করতেন। তবে বিশেষ একটা বিষয় আমাকে সবসময়ই কাঁদায়, যে আমার অন্তরে এটা গেঁথে থাকে, আমি যতদিন বাঁচবো এই বিষয়টা আমাকে নাড়াচাড়া করে। কারণ যখন দাদা পেইন্টিং লাইফে একদিন সকালবেলা বের হয়ে যায় এটা ভারতে, তখন একটা আমার দাদি এটা বলেছে, হিন্দু মুসলিমের একটা দাঙ্গা ছিল তখনকার সময়ে। তখন সে ঘর থেকে একদিন বের হয়ে যায় সকালবেলায়, তো পরবর্তীতে সে আর ফেরত আসে নাই ওই সময়টায়। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, আমি যখন ভাবি তখন খারাপ লাগে। আসলে তখন আর আসে নাই দাদা, অনেকদিন খোঁজাখুঁজির পরে আমার দাদি ওনার 3 সন্তানকে নিয়ে আবার রংপুর সৈয়দপুরে ওঠে নাই, উনি ডাইরেক্টলি আপনার নারায়ণগঞ্জের চাষারাতে চলে এসেছে। তো ওইখানে এসে আব্বা স্টুডিও খোলেন। তো বাবার তো কাজকর্ম শিক্ষা দাদার থেকে, আরো কয়েকজন ওনার এই ছিল, ওইখান থেকে কাজকর্ম শিক্ষা। তো এখানে যখন এটা স্বাধীনতার আগের কথা, কালীবাজারে যখন স্টুডিও খোলেন তখন ওইখানেও উনি খুব ফেভারিট একজন আর্টিস্ট ছিলেন। উনি সাইনবোর্ড, ব্যানার, নেমপ্লেট বিভিন্ন আইটেমের কাজ, গাড়ির টাড়ির কাজ করতেন। তো স্বাধীনতার আগের কথা এইটা। আবার উনি ওই তখনকার সময় আবার চলে গেলেন আমরা ঢাকার নারিন্দায়। আচ্ছা। নারায়ণগঞ্জ থেকে নারিন্দা এলেন এবং আসার পর তো নতুন একটা পরিবেশ, নতুন শহর, নতুন স্কুল, কিভাবে শুরু হলো? আমরা যখন গ্রাম থেকে ডাইরেক্টলি নারিন্দায় চলে আসলাম শহরে, এটা ওল্ড টাউন ছিল, এখানে রিক্সার গ্যারেজ খুব বেশি ছিল। তো আমরা যেখানে ছিলাম ঢাকার নারিন্দা তো বাবার স্টুডিও ছিল, আর বেগমগঞ্জ ছিল আমাদের বাসাটা, খুব কাছাকাছি। তো ওখান থেকে যখন বের হইতাম তখন রিক্সার গ্যারেজ অনেক বেশি, রিক্সার মহাজন। বাবার সাথে খুব একটা সম্পর্ক, যেহেতু উনি রিক্সার সাথে সম্পৃক্ত হয়ে পড়েছেন এবং 3 হুইলার বেবি ট্যাক্সি, ওনার কাজের খুব একটা চাহিদা থাকতো এবং সিরিয়াল থাকতো। তো অনেক সময় দেখা গেছে যে আমার বাবার স্টুডিওর যে অ্যাসিস্ট্যান্ট আছে, শিষ্যরা আছে, আমার বাসা থেকে ভাত ক্যারি করা হইতো টিফিন ক্যারিয়ার নিয়ে। তো মাঝে মধ্যে তো অনেক কর্মচারী ছিল, তো টিফিন ক্যারিয়ার 2টা-3টা। তো দেখা গেছে যে অনেক অ্যাসিস্ট্যান্ট আসতো না, তখন আমাকেও আম্মা বলতো যে তুমি একটা সাথে নিয়ে যাও, কাছাকাছি যেহেতু। তখন ওই পর্যায়ে আমি যখন যেতাম, তখন যখনই বাবার স্টুডিওতে যেতাম বাবা আমাকে খুব খুব আদর করতো। তো তখন আমি বাবাকে বলতাম যে বাবা আমাকে একটু শিখাও না, এই কাজটা একটু শিখাও না। তো বাবা তুমি তো অনেক ছোট, তুমি আরেকটু বড় হও, ঠিক আছে। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন বাবা বললো যে ঠিক আছে, তুমি যখন এত শিখতে চাও তাহলে তুমি শিখো, কিন্তু পড়াশোনাই করা যাবে না। পড়াশোনা কিন্তু করতে হবে। তো পড়াশোনার পাশাপাশি বাবা আমাকে যথেষ্ট সময় দিয়েছে এবং আমিও খুব আনন্দের সাথে, বাবার আদরের সাথে সাথে আমিও কাজগুলো খুব। ক্লাস 5-এ পড়া অবস্থায় আপনি এই শিল্পের সাথে সংযুক্ত হলেন। হয় কি যে বড় হলে মানুষের চোখ খুলে যায়, তখন বিভিন্ন মাত্রা থেকে সে দেখতে পারে। কিন্তু ছোটবেলায় একদমই কি রং পছন্দ করতেন জন্যই ছবি আঁকা পছন্দ, নাকি কি চিন্তাটা ছিল আমার কি ভালো লাগছে যে কাজটা আমি করব? আসলে আমি এই বাবা তখন আমাদের বাসাতেও বাবার স্ট্যান্ড ছিল কাজ করার, স্টুডিওর মতোই ছিল। বাবা যখন এখান থেকে আমাদের গ্রামে চলে যেত, মাধবপাশের গ্রামে, তখন বাবার একটা ছোট স্টুডিও ছিল, ওইখানে বসে আবার ওইখানকার কাজ করতো। তো এই যে ছোটবেলায় আমরা খেলাধুলার পাশাপাশি ছোটবেলা থেকেই আমি এই রং তুলিগুলো আমি দেখতে দেখতে আমার মাঝে আর অন্য কিছু কাজ করে নাই। তো আসলে বিষয়বস্তু হয়েছে, যেমন আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে আমাদের 1 নং মাধবপাশার গ্রামে যে আমাদের এই মেম্বার ছিল মোহাম্মদ আলী সাহেব, উনি যখন মেম্বার হইল সর্বপ্রথম আমাদের গ্রামের মেম্বার, তো উনি বলল যে হাকিম সাহেব আমাকে তো আমার মার্কার যে একটা ছবি আছে এই ছবিটা এঁকে দিতে হবে। তো ছবিটা ছিল মোরক মার্কা পেয়েছিলেন উনি।
সেই মোরক মার্কার একটা ছবি বিশাল আকারে, হ্যাঁ, উনি এঁকেছে, বাবা এঁকেছে। আমি সর্বক্ষণ ওইটার পাশেই ছিলাম, দেখেছেন পুরোটাই। যে এত কালারফুল করেছে। আর এই ছবিটা যখন নিয়ে যে ক্লাবে যখন লাগানো হয়েছে, তখন অনেক মানুষ ভিড় জমে গেছে। হ্যাঁ, কে আঁকছে? এটা হাকিম সাহেব আঁকছে, হাকিম সাহেব আঁকছে, মালিকের বাবা আঁকছে, মালিকের বাবা আঁকছে। এই যে আমার এত লোক যে দেখে যে একটা মানে আমি উৎসাহিত পাইছি যে বাবার হাতের আঁকা এত সুন্দর ছবি, সবাই দেখো কত ভিড় জমে আছে। হ্যাঁ, তো আমি বাবার মতো আর্টিস্ট। সত্যি এটা দারুণ একটা ব্যাপার। ছোটবেলার এই ধরনের জিনিসই হয়তো বা বড় হবার পর আমাদের দাগ কেটে যে এটা স্পেশাল ছিল। আপনার বাবা যেহেতু অনেক সুনামের অধিকারী ছিলেন, নাম ডাক ছিলেন, বাবার আর কোন কোন ছবিগুলো অনেক বেশি বিশেষ ছিল বা কি ধরনের ছবি আঁকতেন বা আপনার পছন্দ কোনগুলো ছিল? আমার জন্মের পরে বাবাকে আমি দেখেছি, বাবা তো আপনার সাইনবোর্ড, ব্যানার এবং নেম প্লেট এবং শাড়ি কাপড়ের উপরে যে কাজগুলো আছে এগুলো করতেন, এবং আপনার কাগজের উপরে যে কাজগুলো আমার মন কেড়েছে সবচেয়ে বেশি। বাবা যখন গ্রামের দৃশ্যগুলো আঁকতেন, এটা একটা কালারিং ছবি, এটা আপনার বিকালের যে ছবিগুলো গ্রামের, ওইটার মধ্যে বাড়িঘর, হাঁস উড়ে যাচ্ছে, পাতি হাঁস যেগুলো, হ্যাঁ, এগুলো বালি হাঁস বলে, হ্যাঁ, এগুলো উড়ে যাচ্ছে, আপনার কাশবন, হ্যাঁ, তো গরু ঘাস খাচ্ছে, নদীতে আপনার পাল উড়িয়ে নৌকা যাচ্ছে, আবার দেখা গেছে পুকুরের মাঝে যে শাপলা ফুল, শালুক পাতা, এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আঁকতেন, আমাকে এই ছবিগুলোতে আমার খুব এবং দেখো জেরিন, আমাদের অতিথি যখন গল্প করছিলেন আমার মনে হচ্ছিল যে ওনার চোখ যেন সেই দৃশ্যগুলো এখনো দেখতে পাচ্ছে, এখনো ছবিগুলো জীবন্ত, সবসময় জীবন্ত থাকে আমাদের মনে। হয়তো তার এই যে পড়াশোনা চলছে, পাশাপাশি চিত্রকর্মের প্রতি যে ঝোঁক সেটাও আপনি শানিত করছেন। একটু যদি শিক্ষা জীবন সম্পর্কে শুনতে চাই, যে ঢাকায় এসে কোন স্কুলে পড়লেন? নারিন্দা প্রাইমারি স্কুলে? জি জি, আমি নারিন্দা কোম্পানিগঞ্জের ওই স্কুলটাই আমি ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে আবার আমি দক্ষিণ মসন্দিতে আমি হইলাম, আপনার ক্লাস 9 পর্যন্ত পড়লাম। দক্ষিণ মসন্দি থেকে আবার আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম আমাদের যেই বন্দরে, ওইখানে আবার প্রচুর একটা কাজ পড়েছিল, ওইখানে অনেকগুলা কাজের অর্ডার পড়েছিল, রিক্সা পেইন্টিংয়ের কাজগুলো, ওগুলা ওইখান থেকে আমি আবার ওইখানে, যেহেতু আমাদের গ্রামের পাশে ওইটা বন্দর থানাধীন, আমাদের হ্যাঁ হ্যাঁ নারায়ণগঞ্জ, হ্যাঁ, খুব একটা ঢাকা প্লাস নারায়ণগঞ্জ 1 নং মাধবপুর খুব একটা ডিফারেন্স না, কিন্তু খুব একটা কাছাকাছি। আপনি চাইলে যদি যানজট না থাকে এখনো আপনি হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যে যেতে পারবেন। তো ওখানে আমি যখন আবার ওইখানে আমাদের রিক্সা গ্যারেজের অনেকগুলো কাজ যখন পড়ে গেল, আমি আবার এখান থেকে আবার ওখানে চলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, আমাদের গ্রামের পাশে আপনার এটা হচ্ছে আপনার বন্দরের বালিয়াগাঁয়ে। তো বালিয়াগাঁয়ে ওখানে আমি কাজ করতাম, এবং আমি আমাদের হাজী ইব্রাহিম স্কুল অ্যান্ড মডেল কলেজে আমি ভর্তি হইলাম। সেখান থেকে আমার মেট্রিকটা দেয়া, হ্যাঁ, এটা হচ্ছে 1986-তে আমার মেট্রিকটা দেওয়া। মেট্রিক ততদিনে তো আপনি চিত্রশিল্পটাকে রপ্ত করে ফেলেছিলেন। হ্যাঁ, আমি মেট্রিকের আগেই আমার কাজগুলো আমার হয়ে গেছে। যেমন আপনার কোনো কাজ কি সেল হয়েছে এসএসসির আগ পর্যন্ত যখন শিখছিলেন? বা প্রথম কবে হয়েছিল? আমার দেখেন, আমি তো আসলে 82-83 থেকে তো আমি এই বাবার সাথে ছোটবেলা থেকে আমি জড়িত। দেখতে দেখতে আমার যখন এই ইটালিয়ান অ্যাম্বাসেডর যখন আসলো, তখন তো আমার কাজ মার্কেটে সেল হয়। আমরা অনেক কাজ করতাম, যেমন বংশাল একটা মার্কেট ছিল আমাদের, এই রিক্সার মার্কেট ছিল। এই বংশালের মার্কেটের আমি এখানে কয়েকটা নাম অ্যাড করলে করতে পারি, এটা না বললেই নয়, আমি করতে চাই এখানে। যেমন আমাদের যেই কাজগুলো আমি সেল করতাম, আপনার রিক্সার পিছনের ব্যাক প্লেট এবং বসার যে একটা গদ্দি এবং পিছনের ঢেলান, এবং আপনার গোল বোর্ড, পান বোর্ড, সাইনবোর্ড, গদ্দি, পট্টি, চট্টি এবং পিছনের ঠ্যাক, এবং রিক্সার উপরের যে তাজ, হ্যাঁ, এই তাজ, এই কাজগুলো সম্পূর্ণ এই মার্কেটে সেল হইতো, এবং বিভিন্ন গ্যারেজে এগুলা তারা অর্ডার করে নিয়ে যেত।
তো আমার কাজগুলো বেশিরভাগ আমার এই মার্কেটে সেল হতো, যেমন আনোয়ার ট্রেডার্স বংশালের, লালবাগ, হ্যাঁ, লোকমান রেক্সিন হাউস, পুবালি, এই তো এই মার্কেটের এই বড় বড় ওই এরিয়াতেই এই কাজগুলো আমরা এই কাজগুলো বিক্রি হতো, ওইখানে আমার কাজগুলো বেশি যেত তখন। আচ্ছা আচ্ছা। আমরা একদমই ব্যক্তি মানবের যদি পড়াশোনার জায়গাটায় আসি, এসএসসি কমপ্লিট করলেন, তারপর কোথায় ভর্তি হলেন? আমি এসএসসির পরে আর পুরোপুরি কাজে, আব্বু তখন একটু শারীরিক অবস্থা ছিল, চোখের একটা প্রবলেম হয়ে গেছিল। উনি যখন চোখের অপারেশন করায় আপনার ফার্মগেট আই চক্ষু হাসপাতালে, ইসলামিয়া হাসপাতালে, তখন দেখলাম যে ভাইয়া আর কুলাতে পারছে না, অনেক কাজের চাহিদা। তো ভাইয়া বললো যে ভাই আমি তো পারতেছি না, আর কর্মচারীরা তেমন একটা করতেছে না, তুমি করো, আমার সাথে চলে আসো। তখন ভাইয়ের সাথে আমি পুরোপুরি একদম পুরো দস্তুর কাজে লেগে গেলেন। জি জি। আপনার ছোট তো একটা ভাই ছিলেন? জি জি। তিনিও কি যুক্ত হয়েছিলেন? না না, আমার ছোট ভাই আমাদের সাথে যুক্ত হয় নাই, ও বর্তমানে একজন হোটেল ব্যবসায়ী, ভালো বাবুর্চি। আচ্ছা আচ্ছা, দারুণ। একটু জানতে চাইবো আমি এই ক্ষেত্রে যে আমাদের দেশে রিক্সা পেইন্টিংটা মাসুক বেশি বিখ্যাত হচ্ছে, যে বাংলাদেশ চলচ্চিত্র ছিল, সেখানে যে নায়ক যারা ছিলেন, নায়িকা যারা ছিলেন, তাদের যে পোর্ট্রেটগুলো আমরা অনেক বেশি দেখতাম রিক্সার পিছনে একটা সময়, কি বলো, আপনার কি সেগুলো করা হয়েছে, মানে পোর্ট্রেট করা হয়েছে? অনেক করেছি, অনেক করেছি। এই পোর্ট্রেটগুলো তো বাবার কাছ থেকে দেখে দেখে শিখা। যেমন ধরেন এই পিছনের যেই আপনার মেটাল প্লেটটা, ব্যাক প্লেটটা, এবং ঢ্যালনটা, ভ্যাকসিনের ঢ্যালনটা, এই দুইটার মধ্যে এই সিনেমার পেইন্টিংগুলো হতো, এবং সিনেমার পেইন্টিং ছাড়াও অন্য অন্য দৃশ্যগুলো হতো। তো আমি সিনেমার পেইন্টিংয়ের কথাই বলি। যেমন আমার একটা কথা মনে পড়ে, ছবিটার নামটা আমি ঠিক ভুলে গেছি, যে আমাদের নারায়ণগঞ্জে একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেছে, যে স্কুলের ছাত্র ছুটির ঘন্টা, মনে পড়েছে, ছুটির ঘন্টা। তো এই ছুটির ঘন্টা আপনারা জানেন, এটা ভালো একটা তখনকার ইয়েতে খুব একটা ভালো হয়েছিল। এই ছুটির ঘন্টা এঁকেছি আমরা, নিশান এঁকেছি, তারপরে মধুমিলন এঁকেছি, আরো অনেক, রাজ্জাকের, শাবানার, ওয়াসিম, জসিম, জাবেদ, শাবানা কবরী। এই যে পোর্ট্রেট আঁকাটা কিন্তু একটু কঠিন, এবং দেখা যায় কি বর্তমানে আমরা যে দেখি অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, একাডেমি থেকে পোর্ট্রেট আঁকা শিখছে। পোর্ট্রেট আঁকায় হাত আসাটা অনেক বড় একটা, বলা যায় যে অর্জন। সো আপনার এই সম্পূর্ণ শিক্ষাটা কি বাবার কাছ থেকে হয়েছে, মানে পোর্ট্রেট আঁকাটা? এটা হয় কি, আমাদের রিক্সা পেইন্টিং এর বিষয়টা হচ্ছে এই স্কেচের মাধ্যমে যে পোর্ট্রেটের যে কাজগুলো, আপনি জানলে অবাক হবেন যে আমি এখনো পর্যন্ত যে ফরেনিয়ারদের কাজ আমি এখনো পর্যন্ত করে যাচ্ছি। আমাদের দেশের যে ফরেনিয়ার রিক্সা পেইন্টিং এর কাজগুলো তো বড় বড় পোর্ট্রেট, আমি সর্বনিম্ন 2 ইঞ্চি এবং 1.5 ইঞ্চির মধ্যে যে পোর্ট্রেটগুলো হয়, একদম ডিটেলস, এই কাজগুলো আমি করে থাকি। কারণ কি, এটা যদি আপনার ফেজের সাথে যদি না মিলে, তাহলে কিন্তু ওরা নেবে না। আর রিক্সা পেইন্টিংটা অনেক বড়, ওটা কালারফুল হয়, ওটা একদম ইজিলি। কারণ আমি ছোট ছবি যেহেতু আঁকি, তাহলে ওইটা সমস্যা নেই, কোনো বিষয় না। মিনিয়েচার, তবে সবার সামনে যে সবার দ্বারা এগুলো সম্ভব হয় না, এটা যারা একটু এক্সপার্ট হয়। আর কি জানতে চাইছিলাম, কারণ অনেক সময় তো আঁকা দেখি, অনেকগুলো দেখা যায় পোর্ট্রেটের সঙ্গে বাস্তবের ক্যারেক্টারের ওইভাবে মিল পাওয়া যায় না। খুব কঠিন একটা জিনিস, যে প্রাকৃতিক দৃশ্য আঁকার থেকে পোর্ট্রেট ছবি আঁকাটা। জি, পেইন্টিংটা আমি আরেকটু শেয়ার করি। রিক্সা পেইন্টিং এর মধ্যে দেখবেন যে অনেকের ছবি, দেখবেন চোখ একটু অন্যদিকে চলে গেছে, একটু উল্টা পাল্টা, বেকা তেরা, যেমন এটাও আছে। আচ্ছা আচ্ছা, এটাও আছে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে নিজের ভালো লাগা একটা বিষয় কাজ করে। আপনার ভালো লাগতো কোন বিষয়টা আঁকতে বেশি? যে আমি আসলে ন্যাচারাল জিনিসটাই আমি একটু আঁকতে বেশি ভালোবাসতাম। যেমন আমি আপনার ছবিটাই আঁকছি। আচ্ছা, আপনার ছবির সাথে তো আপনার যাইতে হবে, আপনার মিলতে হবে। আপনার ছবিটা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, আমার কাছেও খারাপ লাগে, ঠিক আছে? তখন আমি এক্স্যাক্টলি আমি এই জিনিসটা করার চেষ্টা করি, কালারফুল করি। আচ্ছা, এবং পোর্ট্রেট করি, তারপরে গ্রামের দৃশ্য করি, এবং জীব জানোয়ারের ছবি করি, মানে যে কোনো ছবি আমি একটু জাস্ট মিলানের চেষ্টা করি। পছন্দের চিত্রকর্ম
গুলো যখন আপনি করছিলেন তখনই কিন্তু আপনার সবচেয়ে বড় বলা যায় যে স্বীকৃতি বা যে পরিচয় সেটা আসে, এবং সেটা ইটালিয়ান রাষ্ট্রদূতের মধ্য দিয়ে হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। জি, একদম ঠিক বলেছেন। যখন বাবার স্টুডিওতে আসলে উনি, তখন স্টুডিওতে অনেক কাজ ছিল, তো বাবার স্টুডিও মোটামুটি একটু বড়ই ছিল, তো স্টুডিওর মধ্যে অনেক কিছু লাগানো থাকতো। তো অনেকগুলো পেইন্টিং উনি দেখে দেখে মানে এত খুশি হইলেন তিনি, উনি প্রথমে বললেন যে আমাদের ফ্যামিলির ছবি এঁকে দিতে পারবা? তো বাবা বলল যে অবশ্যই, তো এটা তো আমাদের কাজ। হ্যাঁ, তো এই কথা শুনে, যে অবশ্যই কথাটা শুনে উনি আরো মানে হেসে দিয়েছে। ঠিক আছে, উনি ওনাদের ফ্যামিলির অনেকগুলো ছবি দিল এবং ওই ছবি দিয়ে চলে গেল, বলে গেল যে আমি কাল সকালে আবার ড্রাইভার পাঠাবো, আমার বাসায় কিছু আসবাবপত্র আছে, এগুলো দিয়ে পাঠাবো। তখন ওনার ড্রাইভার দিয়ে বিশাল বড় একটা বক্স, ওটার পাশে আরেকটা ছোট বক্স ছিল এবং আরও কিছু আসবাবপত্র ছিল, এগুলোর মধ্যে এই রিক্সা পেইন্টিংয়ের স্টাইলে উনি কাজ করে দিতে বলল। এবং উনি অর্ডার দিল আরও, আমাদের রিক্সা প্লেট তখন মনে হয় যে প্রায় 25-26টার মতো রিক্সা প্লেটের অর্ডার করে গেল। ঠিক আছে, অনেক টাকার তখন অর্ডার। আমরা তো খুব খুশি, আমরাও খুশি, আমরা ফরেনার, হ্যাঁ আসছে, এখানে আসছে, মহা খুশি। তো খুশিতে খুশিতে আমিও ওনাদের অনেকগুলো কাজ করেছি। ওইখানে প্রায় আমার 10টার মতো প্লেট ছিল আমার হাতে রাখা। তারপরে যে বক্স ছিল, কাঠের বক্স ছিল, ওই বক্সেও কাজ করেছি। এবং ওইখানে কাজের ধরনগুলো ছিল যেমন আমাদের বাংলাদেশের যে গ্রামের যে দৃশ্যগুলো এবং সুন্দরবনের জঙ্গল, বাঘ টাক, এই সমস্ত জিনিস, হ্যাঁ বাংলার যে কালচারগুলো আছে, আধিপত্য যেগুলো আছে, এগুলো নিয়েই ওই পেন্টিং এর উপরে কাজ করা হয়েছে। এবং ওনার ফ্যামিলির যেই কাজগুলো করা হয়েছে, যে ওনাদের 2টা না 3টা বাচ্চা ছিল, ওয়াইফ হাজব্যান্ড, ওনারা একটা রিক্সায় মানে উঠে রিক্সা চালাচ্ছে, হাজব্যান্ড রিক্সা চালাচ্ছে, ওয়াইফ বাচ্চা নিয়ে পিছনে বসে আছে, বাংলাদেশের আপনার ইয়ের গ্রামের দৃশ্যের উপর। আচ্ছা, আপনার গল্প থেকে একটা বিষয় বারবারই উঠে আসছে, বাংলাদেশের লোক সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, রিক্সা, ট্রাঙ্ক, অনেক কিছুই। আপনি কি এই জায়গা থেকেই রিক্সা পেইন্টিংকে শুধুমাত্র লোকশিল্প বলবেন, নাকি এর মধ্যে আধুনিক শিল্পের যে ধারা সেটা আপনি খুঁজে পেয়েছেন? এটা লোকশিল্প তো অবশ্যই লোকশিল্প, তো আধুনিকতার মধ্যে এটা ডাইভার্ট হচ্ছে, মানে এখন আমরা তো বিভিন্ন পণ্যের উপরে এটা নিয়ে আসছি। আমাদের এই বাংলাদেশের অনেক আর্টিস্টরাই বলে, আমি দেখি যে এটা বিলুপ্তি হয়ে গেছে। আসলে এই কথাটা আমার মনে হয় ঠিক না। কেননা এইটা সেই, আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন 82-83 বা 84-তে যখন ফরেনিয়াররা আমাদের স্টুডিওতে আসতো, তখন থেকে কিন্তু বক্স, বিভিন্ন পণ্য, এবং তখন বেলও ছিল, আমি বলতে ভুলে গেছি, ভেল, হ্যাঁ, এবং চশমা, এই জিনিসগুলো ফরেনিয়াররা খুব লাইক করতো। এই যে তখন থেকে যে আপনার ওইখান থেকে যে আস্তে আস্তে যে ডাইভার্ট হতে লাগলো, এটা কিন্তু এখন কিন্তু পুরোপুরি হরদম চলছে। হয়তোবা এটার সঙ্গে একটু আধুনিকতার আমাদের তখন মিডল পয়েন্টে যখন সরকার, যখন রিক্সা, যখন যানজট বেশি হয়ে গেল, তখন এটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এরশাদ সরকারের আমলে এই রিক্সার একটা বিশাল একটা প্রভাব পড়ছিল, যে বিভিন্ন জায়গায় এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে এই যে রিক্সা পেইন্টিংটার উপরে আস্তে আস্তে 94, 95 বা 2000-এর মধ্যে বা 2004-এর মধ্যে এটার মধ্যে একটা বিশাল একটা প্রভাব পড়েছে। জি, এটা যখন আপনার অফসাইট মেশিনে চলে গেছে, যেমন আমি একটা প্লেট করলাম, এই প্লেটের বিষয়টা অফসাইট মেশিনে 1টা থেকে অনেক হাজার করে ফেলে, তখন ওইখানে প্রাইসটা অনেক কমে গেছে। এইটা যখন আস্তে আস্তে আপনি 2 স্টক বাদ দিয়ে যখন 4 স্টক চলে আসলো, 4 স্টকে তেমন একটা হয় নাই, তো 4 স্টকে আবার 2005-06-এর থেকে আবার 4 স্টকে শুরু হয়ে গেল আস্তে আস্তে, হুটে সাইডে নাম লেখা, এটা হচ্ছে 4 স্টক হচ্ছে। এখন আবার দেখবেন যে এটা আমাদের যে এইটা আছে আপনার, এটাকে কি বলে, অটো এবং মিশুক যেই গাড়িগুলোতে আছে, এগুলো কিন্তু গ্রামে গঞ্জে এবং শহরেও অনেক হচ্ছে, এবং বিভিন্ন পণ্যের উপরে হচ্ছে। এটা আমি মনে করি
এটা আধুনিকতার ছোঁয়া। আচ্ছা, আগে একরকম ভাবে হতো, এখন মনে হয় অন্যরকম জি, ভাবে জি, জি, হচ্ছে। একটু সেই ইতালিয়ান অ্যাম্বাসেডরের গল্পটাই ফিরে যেতে চাই। পরবর্তীতে কি হলো যখন তাকে পণ্যগুলো হ্যান্ড ওভার করলেন? হ্যাঁ, তখন তো উনি যেগুলো কাজগুলো হয়ে গেল, যখন ডেলিভারি ওনার ড্রাইভার পাঠাইছে, ওগুলো বাবাকে সহ ডেলিভারি ওনাদের বাসায় নিয়ে ডেলিভারি, তখন আমিও ছিলাম। তখন এগুলো দেখে তো মহা খুশি উনি। বিশেষ করে খুশি হয়েছে উনি ওনার যে ফ্যামিলির যে ছবিটা দেখে, মানে অবাক যে হাকিম তুমি কি করেছো, এটা খুব ভালো, বেস্ট। হ্যাঁ, মানে এরকম করতে করতে মানে খুব মহা খুশি। আমাদেরকে ওনার খুব ভালো একটা কাজের স্বীকৃতিগুলো তো আসলেই সুন্দর, এবং কাজের স্বীকৃতির সাথে আসলে পরবর্তীতে দায়বদ্ধতা অনেকখানি বেড়ে যায়। যেমন আপনি বিদেশি দূতাবাস এবং বিভিন্ন আন্তর্জাতিক মেলায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই জায়গাগুলো একটু শুনতে চাই বিস্তারিত। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যখন আমি অফার পেলাম যে আমাদের এটা প্রতি বছর হয়, মালিক তুমি এখানে করবা কিনা। আচ্ছা, তো আমরা তখন আমেরিকানদের কাজ অনেক করতাম, ঠিক আছে। তো ওইটা শুনে তো আমি চিন্তা করলাম যে এটা তো অবশ্যই আমার করা উচিত। তো এইখানে এসে দেখি যে আসলাম আমার বিভিন্ন পণ্য সরঞ্জাম নিয়ে, এখানে এসে দেখলাম যে বিশাল মাঠের মধ্যে সব ফরিয়ার, ঠিক আছে, একটা অন্য একটা জগৎ। তখন আমার কাছে আরো ভালো লেগে গেল। তখন আমি একটা টেবিল, আমাকে 2টা টেবিল দিয়েছে ওরা, হ্যাঁ, ফ্রিতে। তখন এটার ছিল না, ফ্রিতে 2টা টেবিল দিয়েছে, আর অন্য অন্য অনেক স্টল নিয়েছে ওখানে। তো মোটামুটি ভালো। ওখানে যেমন আমার ট্রাঙ্ক থাকতো, কাঠের বক্স থাকতো, বেল থাকতো, রিক্সা আইটেমটা একটু বেশি থাকতো। তো এগুলো সেলও মোটামুটি খুব ভালোই হতো। একটা ইন্টারেস্ট চলে আসলো যে এগুলো মিস করা যাবে না। তো এটার নিয়ে আমি আপনার বাগা ক্লাবে করেছি, আমেরিকান ক্লাবে করেছি, তারপরে সুইডিশ এম্বাসিতে করেছি, অস্ট্রেলিয়ান এম্বাসিতে তো আমি মানে খুব বড় সড়ভাবে আমি করেছি। কিরকম? প্রায় ওইখানে আমার সর্বপ্রথম আমি এই ডগলাস ফস্কেট অ্যাম্বাসেডর ছিল, ডগলাস ফস্কেটের আমি কাজ করেছি, ওনার ওয়াইফ, দুইটা মেয়ে এবং পুরো পরিবারের কাজ করেছি আমি। ছবিটা আমার কাছে আছে, নৌকার মধ্যে গ্রামের ছবি দিয়ে আমি বসাইছি। তো ওনারা অনেক খুশি হয়েছে। আর স্টার ওয়ারের একটা আছে, ডিজাইন দিছিল আমাকে যে স্টার ওয়ারে তুমি এই ছবিটা আঁকো মালিক। তো আমি এঁকেছি, ওনার পরিবার সহ ছবিগুলো এঁকেছি। কিন্তু ওনারা এত খুশি হয়েছে আমার উপরে, খুশি হয়ে বললো যে মালিক তুমি আমার এখানে একটা প্রোগ্রাম করো। হ্যাঁ, তো ওনার ওয়াইফ আমাকে বললো যে মালিক তুমি এই জায়গাটাতে করো, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমাকে একটা ডেট করেন, একটা ডেট। তো আমাকে একটা সময় দিল, এর মধ্যে আমি সময় নিলাম প্রায় 2 মাস। 2 মাসের মধ্যে আমি প্রায় 200 প্লেট আমি জোগাড় করেছি, রিক্সা পেন্টিং, আরো অন্য অন্য আইটেম। সবগুলো কি নিজে পেইন্ট করেছে? হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট সহ। আচ্ছা আচ্ছা। ওইখানে অনেক পণ্য ছিল, আপনার গ্লাস, বেল, তারপরে কাঠের বক্স, তারপরে জুতো, তারপরে আপনার এই যে হাতের চুড়ি, আরো অনেক কিছু ছিল, গহনা। মানে একদম স্বাধীন ক্যানভাস, আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আপনার শিল্পকর্মকে ফুটিয়ে তুলতেই পারেন। এই শিল্পকর্ম ফুটিয়ে তোলার মূল উপকরণ হচ্ছে রং। জি। রঙের ক্ষেত্রে কি ধরনের রং ব্যবহার করেন? আমরা এটা রংটা ব্যবহার করি এনামেল পেইন্টিং, এটা ওয়াটারপ্রুফ। আচ্ছা। এই পেইন্টিংটা দীর্ঘমেয়াদী হয়। এই পেইন্টিংটা কাজ করতে গেলেও খুব মজা। আচ্ছা। আমরা সবসময় করে থাকি। তো এই পেইন্টিংটা অন্য পেইন্টিং লং লাইফ হয় না, এনামেল পেইন্টিংটা লং লাইফ হয় এবং এটা কালারটাও খুব সুন্দর বসে যায়, দীর্ঘমেয়াদী। এবং এই যে বিদেশি অ্যাম্বাসেডর বা অ্যাম্বাসিদের সঙ্গে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, এগুলোর সঙ্গে সংযুক্তটা হলেন কিভাবে? এটা হচ্ছে বাবা যখন ফরেনারদের কাজ করতো, আমি তো শুধু অ্যাটেলান অ্যাম্বাসেডরের কথা বললাম, পরবর্তীতে সুইডিশ অ্যাম্বাসেডর, তারপরে বিভিন্ন আরো অনেক অ্যাম্বাসি আছে, সে গল্পগুলো আমরা শুনবো। এইভাবেই আপনার এই যে ফরেনারদের কাজ করতে করতে আমিও মানে আমার কাজও তারা দেখতো, তাদের সঙ্গে আপনারও একটা কোলাবোরেশন হয়েছে। আমার কাজগুলোও দেখতো। তখন থেকে মানে বলতো যে হাকিম তোমার ছেলের কাজও ভালো, ঠিক আছে। হ্যাঁ, তখন থেকে বাবা ওই ফরেনারদের কাজ এইভাবে আস্তে 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 বংশ পরম্পরা মিশে গেলাম আর কি। জার্মান দূতাবাসের ক্যালেন্ডারে আপনার আঁকা 2টি ছবি সম্ভবত স্থান পেয়েছে।
এবং এটি আপনার আলিয়াস জন্য প্রসেসে যে আপনার একটা প্রদর্শনী হয়েছিল তার আগে সেটাও কিন্তু অনেক বেশি সাড়া ফেলেছিল। আপনার একক চিত্রকর্ম প্রদর্শনী ছিল কি? না না না, আচ্ছা। এটা ছিল আপনার ওইখানে প্রায় 83 জন আর্টিস্টদের পেন্টিং ছিল ওখানে। ওইখানকার ডাইরেক্টর ছিল তখন ম্যাডাম লাজনিয়ার ছিল। তো ওইখানে আমাদের তখন বাবা ছিল, বাবা ছিল, বাবাদের সারির কয়েকজন ছিল, যেমন আমি তাদের নাম তো একটু বলতে হয় আমাদের। আমার বাবা এসে হাকিম সাহেবের সাথে যেমন আলিনুর সাহেব ছিল, আলাউদ্দিন সাহেব ছিল, কুদ্দুস সাহেব ছিল, ওনারা তখনকার খুব ভালো আর্টিস্ট ছিল। তো আমরা সবে মিলে দেখা গেছে যে আমি সহ মামা, আমার বড় ভাই, সবাই প্রায় 83 জন আর্টিস্ট ওইখানে অংশগ্রহণ করেছিল। প্রায় আমি ঠিক ভুলে গেছি, মনে হয় 500 প্লেটের উপরে ডিসপ্লে ছিল ওখানে প্রায় 1 মাস ব্যাপী। তো ওখানে আমাদের কাজ ছিল, আমার কাজ ছিল ভালো, খুব ভালো কাজ ছিল, এবং বাবার কাজ ছিল, বড় ভাইয়ার কাজ ছিল, বাবার অ্যাসিস্ট্যান্টদের কাজ ছিল। আমি জোর গলায় বলতে পারি এখনো বাবার শিষ্যরাই আমার মনে হয় যে বাংলাদেশে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এটাই আসলে হয় পারফেক্ট একজন গুরুর কাছ থেকে শিখতে পারলে। আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি আশেপাশে কতজন রিক্সা চিত্রশিল্পী পাচ্ছিলেন, যদি পরিমাণটা একটু জানতে চাই? 15 থেকে 20 জন। আচ্ছা, 20 জন, আরো বেশি হবে সাইটে। নিজেদের মধ্যে তো একটা সোশ্যাল কমিউনিকেশন ওই সময় তো এত স্ট্রং ছিল না, কিন্তু নিজেদের মধ্যে তো একটা যোগাযোগ ছিল যে এই অঞ্চলে এতজন মানুষ কাজ করছে এটা নিয়ে। না সরি, আমার মনে হয় আমার একটু ভুল হয়ে গেল, সরি। আমার বাবার অ্যাসিস্ট্যান্ট এই তো ছিল প্রায় 20 জনের উপরে। জি জি, 20-25 জনের উপরে ছিল। তাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, আরো বেশি হবে, অনেক বেশি হবে। জার্মান দূতাবাসের ক্যালেন্ডারে আপনার আঁকা দুটি ছবি স্থান পেয়েছে। এই যে দুটি ছবি স্থান পেয়েছে, অনেক বড় একটা স্বীকৃতি। এই স্বীকৃতিটাকে আপনি কিভাবে দেখছেন এবং স্থানটার সুযোগটা হলো কিভাবে? এটা হচ্ছে আমার স্টুডিওটা ছিল তখন মহাকবাজার ডাইভারশন রোডে, যমুনার তৈরি সেইখানে। আচ্ছা, হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেবের মার্কেটে। তখন ওইখানে আমাদের একটা চিঠি আসলো জার্মান দূতাবাস থেকে যে আপনারা এখানে যদি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি আসতে পারেন মালিক সাহেব, এরকম একটা চিঠি আসলো। তো পরবর্তীতে আমি সরাসরি জার্মান দূতাবাসে চলে গেলাম। তো ওখানকার লোকজন বলল যে আপনারা এই আমাদের জার্মানি বাংলাদেশে 50 বছর পূর্তিতে একটা অনুষ্ঠান হবে, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এটা আপনি ইচ্ছা মতো আপনি ছবি আঁকবেন, তবে আমাদের কিছু থিম দেয়া থাকবে, ওখান থেকেও আপনি নিতে পারেন। তো উনি বলল যে মার্সিডিসের উপরে আপনি কাজ করতে পারেন, এবং আমাদের যে প্লেন লুফথানসা প্লেনের উপরেও কাজ করতে পারেন, আরো বিভিন্ন ইয়েতে। তো আমার চিন্তা করলাম যে না, আমি যেহেতু বিখ্যাত এগুলা লুফথানসা প্লেনের, তারপরে মার্সিডিস, আমি দুইটার উপরেই আমি কাজ করেছি। দুইটা কাজ করেছি, কাজ দুইটা খুব সুন্দর হয়েছে এবং আমাদের শুনেও ভালো লাগছে। তো এই অনেকগুলো প্লেনের ইয়ে থেকে, পেন্টিং এর থেকে এই দুইটা পেন্টিং যে বাছাই হয়েছে, আমি খুব হ্যাপি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন চলেই আসে, এই যে বিদেশিরা বাংলাদেশি রিক্সা চিত্রশিল্পের দিকে এত আগ্রহী হচ্ছে এবং আধুনিকতার বিভিন্ন ধাপে সেটিকে ছড়িয়ে দিচ্ছে, তাদের মূল আগ্রহের কারণটা কি? তারা কোন জিনিসটা বেশি পছন্দ করছে? আসলে এখানে যেটা না বললেই নয়, আমাদের রিক্সা পেইন্টিংটা এত কালারফুল হয়, এটা ওদের ফরেনারদের বাচ্চাদেরকে বেশি আকর্ষণ করে। আচ্ছা, এবং ওরা আমাদের গ্রামগঞ্জের জিনিসগুলা বেশি পছন্দ করে এবং আমাদের গ্রাম্য আসবাবপত্রগুলো বেশি পছন্দ করে। আচ্ছা, মানে ঐতিহ্য এবং সংস্কৃতি এগুলা খুঁজে ওরা। তো এই রিক্সা পেইন্টিংগুলা দেখে গেছে যে রিক্সা এবং 3 চাকার যে রিক্সা, ইঞ্জিন ছাড়া আরেকটা জিনিস কাজ করে, যে এই ধোয়া বিহীন, তেলবিহীন যেই গাড়িটা চলে, এটাতে মানে স্বাস্থ্যসম্মত এই জিনিসটা, আর এটাতে এত জনপ্রিয়, খুব অল্প ইয়েতে এই জিনিসগুলো আমাদের বাংলার রোটে ঘাটে চলে এবং দেখতে খুব সুন্দর, এবং এটাতে তারা আকৃষ্ট হয়। এবং না, এই রিক্সাটারে
আমরা যেভাবে কালারফুল করি দেখবেন আপনি যে রিক্সার যে চ্যাচিসটা আছে এই চ্যাচিসটার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কালার হয় এবং পুরো রিক্সাটা যদি আপনি ফলো করেন এই পুরো রিক্সাটাই আপনার রঙের খেলামেলা, ঠিক আছে। এই রিক্সা পেইন্টিং এর মধ্যে আমি আগে বলেছি এটার মধ্যে মিনিমাম 20 থেকে 25টা পণ্য এটার মধ্যে লাগানো হয়। এই জিনিসটা ওদেরকে নজর কাড়ে। যেমন পিছনের ব্যাকপ্লেটে আমাদের গ্রামের ইতিহাস নিয়ে কাজ হয়, ফিল্মের কাজ হয়, হ্যাঁ। তারপরে আপনার ঢালনের মধ্যে আমাদের সেই আধিপত্যর একটা কাজ হয়। আবার দেখা গেছে যে রিক্সার হুডের মধ্যে যে নকশাগুলো চলে আসে, আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে কেচি কাটার প্লাস্টিকের নকশাগুলো চলে আসে এগুলো। এবং আমাদের যে গ্রামের যে হাল চাষ, হ্যাঁ, যে কৃষি যে কাজগুলো, এই সমস্ত কাজগুলো ওরা খুব পছন্দ করে। আমাদের এখানে গ্রামের যে তাল গাছ, হ্যাঁ, যে শাপলা ফুল, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রকৃতি, এক কথায় আমাদের বাংলার প্রকৃতি তারা খুব পছন্দ করছে এবং সেটি যদি চিত্রশিল্পের মাধ্যমে আসে সেটি আরো বেশি পছন্দ করছে। স্যার, আপনি রিক্সার কথা বারবার বলছিলেন। রিক্সা তো আসলে পরিবেশ বান্ধব, যেটি পায়ে চালিত রিক্সা, পরিবেশ বান্ধব একটি যানবাহন এবং বাংলাদেশের এক প্রকার জাতীয় যানবাহনও বলা যায়। এবং আপনার একটা, আমি জানি যে আপনার একটা ছবি বাংলাদেশের মৎস্যকন্যা, এটা কি ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নাকি অন্য কোনো ছবি? না, এটা আমার একটা ছবি। দেখবেন যে রিক্সা গ্যারেজের একটা আমি কাজ করেছি। এই রিক্সা গ্যারেজের কাজটা তখন এটা হলো 23-এ ইউনেস্কো আমরা যে স্বীকৃতি পেলাম, এটা 23-এ ওই রিক্সা গ্যারেজের একটা কাজ ছিল। ওই গ্যারেজের কাজটা আমার বিভিন্ন পত্রিকাতে আমার এই ছবিটা এটা ছাপা হয়েছিল তখনকার সময়, মানে যখন এই যে পত্রিকায় এসলো তার কিছুদিন পরেই আমরা এই যে ইউনেস্কোতে এটা স্বীকৃতি। এটা কাজ করেছে আমাদের বাংলা একাডেমির সংশ্লিষ্ট যারা ছিল, তারা সবাই এটার জন্য কাজ করেছে। আমি এই আপনাদের এই মাছরাঙ্গা অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কাজ করেছে, ইউনেস্কো থেকে স্বীকৃতি এনে দিয়েছে। কিন্তু আমরা আসলে আপনাকে এখনই ছাড়বো না এবং আপনার চিত্রকর্ম আমরা দেখতে চাই। জেরিন, শুরু থেকে যে বিষয়গুলোর গল্প শুনছি সেগুলো একটু দেখে নেই। আমি খুব আগ্রহী। চলুন দর্শক, কিছু চিত্রকর্ম আমরা দেখে নেই। অসাধারণ মাসুক, কি বলো? সত্যিই তাই, মানে চোখ ফেরানো যায় না। একদমই, যে আমাদের সংস্কৃতি, আমাদের বলা যায় যে কালচার, ঐতিহ্য সবকিছু ফুটে উঠেছে। খুব দারুণভাবে আপনার কাজগুলো প্রদর্শনী করেছেন এবং করেছেন বলেই অবশ্যই ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছেন মাসুক। এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন যে রিক্সা পেইন্টিংকে আপনি সারা বিশ্বে পৌঁছে তো দিয়েছেনই, মানে বাংলাদেশে থাকা অবস্থায় যারা বিদেশিরা ছিলেন, অ্যাম্বাসেডররা ছিলেন, তারা তো প্রশংসা করেছেন। আপনি ইউনেস্কো থেকেও স্বীকৃতি নিয়ে এসেছেন আপনার কাজের জন্য, এটা আসলে অসাধারণ। এবং বিভিন্ন সময় আসলে বিভিন্ন পুরস্কারেও আপনি সম্মানিত হয়েছেন 4 দশকে বা 40 বছরের এই ক্যারিয়ার জীবনে। একটু সেগুলো সম্পর্কে শুনতে চাই, কোনটা বেশি প্রভাব ফেলেছে আপনার জীবনে? আসলে আমি ছোটবেলা থেকে তো আমার একটা নেশা ছিলই। তো যখন আমি পুরোপুরি কাজের মধ্যে ঢুকে গেলাম, তখন তো আমার পেশা মধ্যে আমি ঢুকে গেলাম, তখন এটার উপরে আমার নির্ভর করতে হয়। যখন নেশা আর পেশা দুইটা যখন এক হয়ে যায় তখন কিন্তু এটার অনেক একটা শক্তি বেড়ে যায়, পরিতৃপ্তিও থাকে, অনেক শক্তি বেড়ে যায়। তখন আমার মাইন্ড জাগলো যে না, আমাকে এটা নিয়ে বসে থাকলে চলবে না, ঠিক আছে, আমাকে অনেক দূর আগাতে হবে। তখন চিন্তা করলাম আমি যে ফাঁকে দিয়ে আমি বুলবুল একাডেমিতে আমি ভর্তি হয়ে গেলাম, ফাইন আর্টস অফ বাফা যেটা। তখন ওইখানে আমি 5 বছর ওইখানে সময় দিয়েছি। তো দেখলাম যে ওইটাও
খুব ভালো। এই দুইটা মিলে দেখা যায় যে বিশাল একটা অভিজ্ঞতা আমার অর্জন হলো। এবং তখন এই রিক্সা পেইন্টিংটা, আমি কিন্তু এখনো রিক্সা পেইন্টিং এর সাথে যুক্ত আছি, ওইটাতে আমি খুব কম, কিন্তু রিক্সা পেইন্টিং করেই আমি তো আর করতে পারি না, কারণ আমার তো ক্লায়েন্ট আছে। যেমন অন্য অন্য মানুষ পেইন্টিং এর তারা একটা লাইন নিয়েই আছে, হ্যাঁ, তা আমার কিন্তু কাজের তেমন একটা ব্যাক পাইতে হয় না, ঠিক আছে, কারণ আমি বিভিন্ন সাইটে আমি এটার সাথে যুক্ত আছি। যেমন আমার হাতের আঁকা ছবি, যেমন এই মৎস্য কন্যা যেটা বললেন আপনি, এটা কয়েকটা অ্যাঙ্গেলে কয়েকটা ধাপে চলে গেছে, যে আমার মৎস্যকন্যাটা এতই মানুষে লাইক করে যে আমার এটা জার্মানিতে পর্যন্ত চলে গেছে মৎস্যকন্যাটা। এবং জার্মানিতে আমার 2024 এবং 2023-এ আমার মনে হয় যে প্রায় 50টার উপরে আমার পেন্টিং চলে গেছে জার্মানিতে, রিক্সা পেইন্টিং এর। এখানে আরো বিভিন্ন পণ্য চলে গেছে ওইখানে। আমি এখানে আমার একটা আপনাদের কাছে আমি একটা ছবি দিয়েছি, ওখানে দেখবেন যে আমার মনে হয় ওইখানে শতাধিকের উপরে পণ্য আছে। তো এর মাঝে যেমন আমাদের গ্রামের বিয়ে বাড়ির ছবি আছে, পালকি নিয়ে যাচ্ছে, এগুলো আমার মন কাড়ে। হ্যাঁ, তারপরে আপনার শাপলা ফুলের কিছু ছবি আছে, তারপরে আপনার গরুর গাড়ির কিছু ছবি আছে, হ্যাঁ, এবং আমাদের এই মতিঝিলের আমি নতুন প্রজন্মের যেটা হচ্ছে এটা আমি কাজ করেছি আপনার মেট্রো রেল নিয়ে, মতিঝিলের শাপলা ফুল। হ্যাঁ, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি জুয়েলারি ছবি এঁকেছি। হ্যাঁ, কিন্তু এত কিছু ছাপিয়ে আসলে রিক্সা শিল্পকেই কেন যেন আপনার সাথে অনেক বেশি ওতপ্রোত আমাদের মনে হচ্ছে, এবং একই সাথে রিক্সা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনার একটা অবদানও রয়েছে। এই অবদানকে আপনি কিভাবে দেখছেন? আমার এটা একটা সৌভাগ্যের বিষয়। আর আমি এই বিষয়টা হচ্ছে আমি সবসময় চিন্তা করতাম যে এটা আমার গণ্ডির মধ্যে আমি রাখবো না, এটা আমাকে বিভিন্ন জায়গায় পৌঁছাতে হবে, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বড় বড় জায়গায় যদি আমি না পৌঁছাতে পারি তাহলে বিশ্ব কিভাবে জানবে, বিশ্ব কিভাবে দেখবে। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমার ফ্যামিলি পোর্ট্রেট বিশেষ করে, এবং পাশাপাশি যে অন্য অন্য যে কাজকর্মগুলো আছে এগুলো আমার মনে হয় যে বিদেশে অনেক গিয়েছে বিদেশে। আমার বিদেশের দেয়ালে আমার মনে হয় হাজার হাজার ছবি আছে, অনেক ছবি আছে। আমার আরেকটা কথা মনে পড়ছে এই মুহূর্তে, আমি 1991 লাস্ট 92 ফার্স্ট উইকে আমি যখন আমার একটু ঘোরাঘুরির অভ্যাস ছিল সেই দাদার মতো, আমি থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে আবার একটু কোরিয়াতে গেলাম, ঠিক আছে, আমরা 3 ফ্রেন্ড মিলে গেলাম। তো ওখানে তুন্দুনছন একটা এলাকা আছে, ওইখানে বরফের একটা খুব একটা জায়গা ছিল, একটা পুরো পুকুরটাই বরফ হয়ে গেছিল। ওইখানে দেখলাম যে অনেক মানুষই খেলাধুলা করছে। তো ওইখানে আমরা গেছিলাম ঘুরতে। তো আমরা ওইটার উপরে চললাম, দেখি যে বরফ খুদে ওইখান থেকে বসে বসে মাছ ধরছে। তো আমার একটা জিনিস খুব স্মরণীয় হয়ে আছে যে ওইখানে একজন ছেলে আর একজন মেয়ে ওরা বসে আছে, ওখানে আমাদেরকে ডাকলো যে তোমরা এখানে বসো। তো ওখানে আমরা বসলাম, বসার পরে ওরা ওইখানকার মাছ চুলো দিয়ে ভেজে খাওয়াচ্ছে আর কি, যে খাও এটা। বললাম ধরতেছে, ছিলতেছে আর খাওয়াইতেছে। দারুণ একটা অভিজ্ঞতা। হ্যাঁ, তো ওদের সাথে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা তো আমাদের চিনো না, জানো না, এইভাবে এই করলাম। না তোমরা তো বেড়াতে এসছো, তোমার ফ্রেন্ড, হ্যাঁ বসো। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। ওর নাম জিজ্ঞেস করলাম, ওর নাম ছিল আপনার খোয়াং হো ছেলেটা, আর মেয়েটা ছিল হু অকসন। এই জিনিসটা খুব ভালো লেগেছে। মজায় মজায় আসলে অনেকখানি সময় আমরা পার করে ফেলেছি, একদমই চলে এসেছি শেষ পর্যায়ে। আমি একদম শেষে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনার অস্তিত্বের সাথে মিশে আছে রিক্সা চিত্র শিল্প। বংশ পরম্পরায় যদি চিন্তা করি সেক্ষেত্রেও দাদা, বাবা, পরবর্তীতে আপনি, ভাইরাও ছিলেন, এবং পরবর্তী প্রজন্মের কেউ আছেন কিনা সেটা আসলে আমার জানার আগ্রহ। আমার 3 ছেলে, মেজো ছেলেটা আমার সাথে যুক্ত আছেন, হ্যাঁ, এবং আমার মেজো ছেলেটা শিক্ষকতাও করে। আপনারা জানলে অবাক হবেন যে
আমার একটা মাদ্রাসা আছে। আচ্ছা আচ্ছা, দারুণ। আমার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে প্রায় 3 শতাধিক ছাত্র। ওইখানে পার্ট টাইম আবার ওই ছেলেটা শিক্ষকতাও করে, আবার আমাকে হেল্প করে। হ্যাঁ, এবং আমার একটা আপনার আমার ইয়ে থেকে আমন্ত্রণ রইল, আমার স্টুডিওতে একবার ঘুরে যাবেন। আমরা অবশ্যই যাব। হ্যাঁ, এবং আমার স্টুডিও দেখলে, ছোটখাটো স্টুডিও তো খুব পছন্দ হবে। আমরা অবশ্যই একদিন যাব, কি বলো মাসুদ? স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। জি, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শুভকামনা রইল।